নমস্কার, একিবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংসদের নারী শক্তি বন্দন অধিনিয়ম অর্থাৎ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল পাশ করাতে নরমে গরমে সকলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে এই বিলকে বিকশিত ভারতের ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করে মোদী স্পষ্ট বক্তব্য, এই বিলের বিরোধিতা করলে দেশের মহিলারা ক্ষমা করবেন না। এর বিরোধিতার অর্থ মহিলাদের বিপক্ষে আপনারা। তাহলে বলুন, হয় আপনারা নারীদের সঙ্গে আছেন নয়তো তাদের বিপক্ষে। এ নিয়ে কংগ্রেসকে মূলত নিশানা করেছেন মোদী। পঞ্চায়েত স্তরে কংগ্রেস মহিলা জনপ্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি করেছিল, তা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তাহলে এখন কেন সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর বিলে বিরোধিতা? সেই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেন, এখন এই বিলের বিরোধিতা করলে তার মাসুল গুনতে হবে বহুদিন। বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালীন কিছুটা হুই হট্টগোল করেন বিরোধীরা। তা উপেক্ষা করে মোদী নিজের বক্তব্য পেশ করেন। और विकास यात्रा में एक नया आयाम जोड़ने का एक शुभ अवसर सदन के हम सभी साथियों को मिला है। और मैंने प्रारंभ में कहा है कि हम सब भाग्यवान हैं कि हमें ऐसे महत्वपूर्ण और देश की आधी आबादी को इस राष्ट्र निर्माण की नीति निर्धारण प्रक्रिया में हिस्सेदार हम लोगों के लिए सौभाग्य है। और मैं चाहता हूं कि मेरे सभी माननीय सांसद, मैं इधर उधर की आज बात करना नहीं चाहता हूं, हम सभी सांसद इस महत्वपूर्ण अवसर को जाने न दें। हमें ही सोचते हैं, मैं उनको भी एडवाइज करना चाहूंगा, एक मित्र के रूप में एडवाइज करता हूं और सबको काम आएगी। हमारे देश में जब से विमेन रिजर्वेशन को लेकर के चर्चा हुई है और उसके बाद जब जब चुनाव आया है, तो हर चुनाव में महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। उनका हाल बुरे से बुरा किया है। लेकिन ये भी देखिए कि 24 के चुनाव में ऐसा नहीं हुआ। क्यों नहीं हुआ? ये इसलिए नहीं हुआ कि 24 में सबने सहमति इसको। আখাউড়া চেকপোস্ট সংলগ্ন 8 MLD ক্ষমতা সম্পন্ন সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। এই গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডক্টর সাজু ওয়াহিদ এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও ডক্টর GS নায়ক। বৃহস্পতিবার পরিদর্শন চলাকালীন সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্যপালকে প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। প্ল্যান্টের কার্যপ্রণালী, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, পরিবেশগত গুরুত্ব এবং শহরের বর্জ্য জল ব্যবস্থাপনা এর ভূমিকা সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়। রাজ্যপাল প্ল্যান্টের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। এই আধুনিক সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টটি শহরের নিকাশি ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এদিন আগরতলার বেশ কটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন রাজ্যপাল। তার মধ্যে হলো আখাউড়া পয় নিষ্কাশন শোধনাগার, চাঁদিনা মোড়ার MRF স্টেশন সহ ট্রান্সফার স্টেশন ও উষা বাজারের জল শোধনাগার ঘুরে দেখলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। পরিদর্শন শেষে রাজ্যপাল প্রকল্পটির অগ্রগতি ও কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে রাজ্যপাল উষা বাজারস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও পরিদর্শন করেন এবং সেখানে বন্যার জল নিষ্কাশন ব্যবস্থা খতিয়ে দেখেন। अगरतला म्यूनिसिपल कॉरपोरेशन स्टेट के लिए एक प्रेस्टिजियस सिटी है। ये प्रेस्टिजियस सिटी नॉर्थ ईस्ट में सबसे अच्छे आगे जाने के लिए पहला तो आम पब्लिक के लिए
स्वच्छता होना है, स्वच्छ पानी होना है। और उसी लिए आज मैं गार्बेज का पुराना यूनिट और वैसे ही स्ट्रॉम वाटर ड्रेन, सीवरेज लाइन और वाटर ट्रीटमेंट प्लांट देखने के लिए आया हूँ। बहुत अच्छा स्कीम्स ले रहे हैं, जो भी दिखा है लेटेस्ट टेक्नोलॉजी से काम कर रहे हैं और आगे बाकी के एरिया में भी करने का है। वैसे ही जो लो लेवल फ्लड एरिया है, लो लेवल फ्लड एरिया के लिए अलग स्कीम लेके जो अभी पानी जहाँ जहाँ तालाब है राजा के टाइम पे बनाए से हैं, उनको कैचमेंट के लिए, स्टोरेज के लिए और डेप्थ करके आगे कभी भी कितने भी पानी बारिश आने दो उसका प्रॉब्लम ना होना, उस दिशा में काम कर रहे इधर के स्मार्ट। বৃহস্পতিবার বিধানসভার কর্মচারীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রাক্তন বিধায়ক তথা কর্পোরেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান অতুল দেববর্মন, বিধানসভার সচিব অমিয় কান্তি নাথ প্রমুখ। এদিন বিধানসভার কর্মচারীদের সাথে মত বিনিময় করার পর বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রামপদ জমাতিয়া প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমাদের পরম্পরা, ঐতিহ্য সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্পিকার হিসাবে দায়িত্ব পাওয়ার পর কিছু নতুন নতুন করে আমাদের ভারতের কৃষ্টি সংস্কৃতিটাকে জীবিত রাখার জন্য, উঠিয়ে নিয়ে আসার জন্য, মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে এগুলি থেকে আমাদের সচেতন করার জন্য, জানার জন্য আজকে এই মহামিলন বলতে পারি আমাদের বিধানসভার সবাইকে নিয়ে। হয়তো আমরা প্রথমে ছিল 11টার টাইম দেওয়া ছিল, তো আমাদের কিছু সমস্যা থাকার কারণে, প্রোগ্রাম থাকার কারণে এটা 12টা বলা হয়েছে। এর মধ্যে আরেকটু সমস্যা হওয়াতে কিছু লেট হয়ে গেছে। তো বিধানসভাতে সাধারণত সময়টাকে আমরা ধরে রাখি। তো আজকে এটা যেহেতু অন্য ধরনের বিধানসভাতে একদম নয়, আমাদের সবাই একটু দেরি হয়ে গেছে, তো আপনার মনোযোগ সবাই শুনবে। তার জন্য তীব্রতা সম্পর্কে যে বিভ্রান্তি চলছে পশ্চিমী কালচার, অর্থাৎ আমি সেটা আমাদের সামনে তুলে ধরতে চাই। 1433 বঙ্গাব্দ এবং 1436 খ্রিস্টাব্দ, ওইখানে আমরা দেখেছি যে পশ্চিম দুনিয়াতে কালচারের মিশ্রণে ইংরেজি শুভ নববর্ষতে আমরা হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি কত রকম করে লাগে, কিন্তু আমাদের যে বঙ্গাব্দ এবং ত্রিপুরাব্দ ওখানে এটা স্বাধীন ত্রিপুরা, স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশে যে কালচারগুলি আছে ভুলে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। জ্বালানি সংকট তো চলছেই, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির বড় প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। এমনই হুঁশিয়ারি আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF এর রিপোর্টে, যেখানে দাবি করা হয়েছে গুরুতর মন্দার মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। 1980 সালের পর পঞ্চম এমন মন্দার মুখে অর্থনীতি। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক নামে রিপোর্টে IMF দাবি করেছে যে যুদ্ধ বর্তমানে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের চলছে, তা যদি আরো সময় ধরে চলে তাহলে বিশ্ব অর্থনীতিতে তার ভয়াবহ প্রভাব পড়বে। বিশ্ব অর্থনীতি পড়বে মন্দার মুখে। রিপোর্ট অনুযায়ী শুধু 2026 সাল নয়, 2027 সালেও এর প্রভাব অব্যাহত থাকবে, অর্থাৎ তেল, গ্যাস এবং খাদ্যপণ্যের দাম চড়ার দিকেই থাকবে। IMF রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে বৃদ্ধির হার 2% নিচে থাকবে। যে অবস্থা বর্তমানে চলছে, যুদ্ধের কারণে যে অচলাবস্থা তৈরি হয়েছে, 1980 সালের পর বিশ্ব অর্থনীতিতে পঞ্চম এমন মন্দার ঘটনা ঘটল বলে দাবি করেছে IMF। এডিসি নির্বাচনের প্রেক্ষিতে বৃহস্পতিবার 3টি আসনের অন্তর্গত মোট 4টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল 7টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। এই ভোট গ্রহণ চলে বিকেল 4টে পর্যন্ত। এদিনের এই পুনর্ভোটকে কেন্দ্র করে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ছিল। 4টি ভোট কেন্দ্রে ভোটাররা এদিন পুনরায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দান করেছেন। যেসব ভোট কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ হচ্ছে সেগুলো হলো পেকুয়ারজলা জন্মেজয়নগর কেন্দ্রে হীরাপুর SB স্কুল, কুলাই চাম্পাহর কেন্দ্রের ভাটি ময়দান SB স্কুল ও রামদেব ঠাকুরপাড়া ভোট কেন্দ্র এবং মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রের নন্দকুমার পাড়া JB স্কুল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তার চাদরে আমরা মরে ফেলেছি। আজকে ভোর থেকে আমাদের সিকিউরিটি ফোর্সের বিভিন্ন জায়গায়, ইনফ্যাক্ট এই যে যত এখানে এই পোলিং স্টেশন অন্তর্গত যতগুলো গ্রাম আছে এটার মধ্যে আমাদের ফোর্স এখন ডেপ্লয় আছে। পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। কোনো এখন পর্যন্ত স্যার কোনো কমপ্লেন আসেনি যে ভোট দিতে বাধা এসেছে? এখানে ইভেন সকাল থেকে আমাদের ইভেন সিনিয়র অফিসাররা এখন অবস্থান করছেন এখানে। ইভেন আমাদের ডিআইজি র্যাঙ্কের অফিসারও এখানে বয়ে গেছেন, অবজারভার এসেছেন। অবজারভার এসেছে। স্যার কোনো ঘটনার খবর নেই এবং হবেও না। আমরা ওইটার জন্য খুব সতর্ক। স্যার আগামীকাল তো কাউন্টিং। স্যার শুনতে পেলাম 18 যে টাকারজলা জম্পুজলা কনস্টিটিউন্সির কাউন্টিং হবে আমাদের বিশালগড় বিশ্রামগঞ্জে হলে। স্যার ওই জায়গাতে কাউন্টিংয়ের সময় যারা CPM, কংগ্রেস, BJP মত আছে তাদেরকে কোথায় কোথায় জায়গা দেওয়া হয়েছে? আমরা অলরেডি জায়গা নির্ধারণ করে রেখেছি, যেহেতু আমাদের এখানে জাতীয় সড়ক আমাদের এই পাশ দিয়ে যাচ্ছে। তো এইটার চিন্তা করে আমরা যাতে এটার কোনো নর্মাল ভায়োলেন্স যাতে না হয়, স্টাফ না হয়, ভায়োলেন্স যাতে না হয়, আমরা সবাই একটা আলাদা আলাদা জায়গায় আমরা কাউন্টিং হল থেকে স্যার দূরত্ব মেনটেন করি নির্বাচন কমিশনে। তাহলে স্যার শান্তিপূর্ণভাবেই হবে কাউন্টিং এবং রিপোর্ট হচ্ছে। আশা রাখছি আমরা শান্তিপূর্ণ, এবং সবাইকে আমরা আমাদের পুলিশের জেলা পুলিশের তরফ থেকে আমরা আহ্বান করছি সবাই যেন শান্তিতে যেন আসে এবং শান্তিভাবে যাতে এখানে অংশগ্রহণ করে, কোনো এরকম ভায়োলেন্স। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইন এনেছে, যার নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম, অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল। এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে লোকসভা ও রাজ্যের বিধানসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা, যার ফলে সংসদ এবং রাজ্যের বিধানসভায় মোট আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। উল্লেখ্য, বর্তমানে লোকসভায় মহিলাদের সংখ্যা প্রায় 14%। এই আইন কার্যকর হলে তা প্রায় 33% পর্যন্ত বাড়বে। SC/ST সংরক্ষিত আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে, অর্থাৎ
তপশিলি জাতি উপজাতি আসনের মধ্যেও 1/3 মহিলা প্রার্থীদের জন্য থাকবে, হয়তো বা 2029 সালে লোকসভা নির্বাচন থেকে কার্যকরী হতে চলছে। মোদী সরকারের এই বিলকে সমর্থন করে বৃহস্পতিবার আগরতলা শহরে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই সম্পর্কে জানান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়। দেখুন, আজকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নিয়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সংসদে বিস্তর আলোচনা করছেন। 16, 17, 18 এই অনুষ্ঠান সংসদের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে চলতে থাকবে। নারী শক্তি বন্ধন অধিনিয়মের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি চাইছেন দেশের 33% মহিলাকে আইনের আওতায় এনে তাদেরকে সংরক্ষণ দিয়ে রাজনীতিতে তাদেরকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ সংসদের উচ্চকক্ষে লোকসভায় এবং রাজ্য বিধানসভাগুলিতে 33% সংরক্ষণ আসন সংরক্ষণ করে মহিলাদেরকে রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম এই বিলটি তিনি আবার লোকসভায় এবং রাজ্যসভায় আজকে চর্চা করছেন। এই আইনের মাধ্যমে দেশের 33% মহিলা তাতে রাজনৈতিকভাবে সুযোগ পাবেন প্রতিনিধিত্ব করার। দেশ এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। তিনি বিশ্বাস করেন যে এই দেশের নারীদেরকে পেছনে ফেলে কোনোভাবে দেশকে বিকশিত ভারত করা যাবে না। তাই তিনি এই আইনের উপর, এই বিলের উপর অত্যন্ত জোর দিয়েছেন। রাজ্যের সাংবাদিক প্রদীপ দেবনাথের রহস্যজনক মৃত্যু হয় বহিরাজ্যে। ত্রিপুরা সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার প্রয়াত প্রদীপ দেবনাথের মরদেহ রাজ্যে এসে পৌঁছলে আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিককে অন্তিম শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। এ সম্পর্কে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জানান কিভাবে এই সাংবাদিকের মৃত্যু হলো। এই সম্পর্কে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে সাহায্য চাওয়া হবে, যাতে তারা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যায়। তিনি নিজেও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়ে ব্যক্তিগতভাবে চিঠি লিখে এই সম্পর্কে সাহায্য করার জন্য বলবেন বলে জানান। অমরপুরের সাংবাদিক প্রদীপ দেবনাথ কলকাতা গিয়েছিল, এখান থেকে শিলিগুড়ি গিয়েছিল। হঠাৎ করে ওর মৃতদেহ শিলিগুড়ি হাসপাতালে এখন সুস্থ অবস্থায় পাওয়া যায়। তো বিষয়টা রহস্যজনক। তো আমরা সাথে সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মানে সুস্পষ্টভাবে কিছু বলতে পারছে না যে কী হয়েছে, কি যে দিয়ে গেছে ওকেও পাওয়া যায়নি, আবার ওর মোবাইলটাও পাওয়া যায়নি। তো বিষয়টা একটা রহস্যজনক। যা হোক, এটা আমরা পরবর্তী সময় ওখানে সরকারের কাছে আমরা লিখব যে বিষয়টা ইনকোয়ারি করার জন্য। আর এমনিতেই আজকে ওর মরদেহ এসছে, রাজ্য সরকার সাহায্য করেছেন, রাজ্য সরকারের সহযোগিতায় আজকে মরদেহ এখানে এসছে। তো আমরা খুব দুঃখিত, খুব মর্মাহত যে একজন সাংবাদিক, তার বয়স মাত্র 33 বছর, কী কারণে মৃত্যু হয়েছে আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে রাজ্য সরকার যাতে বিষয়টা একটা এডিসি নির্বাচনের বিভিন্ন দিকগুলো পরিদর্শন করলেন দক্ষিণ জেলার জেলা শাসক। শুক্রবার সকাল 8 ঘটিকা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডিসি নির্বাচনের গণনার কাজ। গণদেবতার রায় কার পক্ষে সেদিকে নজর সমস্ত ত্রিপুরাবাসীর। এদিন গণনার কাজ যাতে করে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত প্রকারের ব্যবস্থা করে রেখেছে দক্ষিণ জেলার জেলা প্রশাসন। নির্বাচনের গণনার কাজের বিভিন্ন দিকগুলো পরিদর্শনে নামেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। বৃহস্পতিবার তিনি দক্ষিণ জেলায় অবস্থিত সাবরুম এবং শান্তির বাজার কাউন্টিং হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সমগ্র দক্ষিণ জেলার গণনার বিভিন্ন দিকগুলো নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন। कल तो टीटीआईडीसी इलेक्शन का काउंटिंग है, तो हमारा 3 कॉन्स्टिट्यूंसी है, 26, 27, 28। तो 2 कॉन्स्टिट्यूंसी सबरूम में है, 27, 28 और एक शांतिर बसा 26 है। तो मेरे साथ आरओ भी है हमारा एसडीएम। तो इलेक्शन तो अच्छे से हुआ, अच्छा सबसे ज़्यादा पोलिंग भी हमारे डिस्ट्रिक्ट में हुआ 87%। तो अभी काउंटिंग का तैयारी है, तो दोनों जगह देखने के लिए गया था। काउंटिंग रूम, स्ट्रॉन्ग रूम वगैरह देख के अरेंजमेंट्स देखा।
तो जो काउंटिंग ऑफिशियल और जो कैंडिडेट और उनका रिप्रेजेंटेटिव के लिए भी अच्छा अरेंजमेंट्स हुआ है। सिक्योरिटी अरेंजमेंट भी लॉ एंड ऑर्डर का कल आईजी सर भी आके देखा है, एसडीपीओ और एसपी भी देख रहे हैं कि कोई लॉ एंड ऑर्डर इशू ना हो जाए। तो पूरा तैयारी एक बार देखने के लिए आया था। अब सब रेडी है हम लोग कल का काउंटिंग के लिए। सारे पॉलिटिकल पार्टी से पब्लिक से रिक्वेस्ट है रिजल्ट के बाद शांति से सेलिब्रेट करें कि कोई दुर्घटना ना हो, हमारा डिस्ट्रिक्ट में लॉ एंड ऑर्डर इशू ना हो। इसके लिए हम लोग पूरा तैयार है। कुछ भी इशू हो जाएगा तो तुरंत पुलिस इंटरवेन करेगा और जो भी कुछ गलत कर रहा है स्ट्रिक्ट एक्शन होगा उनके खिलाफ। तो उनका जो भी पार्टी हो कुछ भी हो उनके सबके खिलाफ जो गलत कर रहे हैं उनके खिलाफ स्ट्रिक्ट एक्शन होगा। ये थोड़ा इंश्योर करने के लिए भी आया था। तो सारे लोगों से ये रिक्वेस्ट है। নিচে ছোট্ট আবারও একটি বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছে পরের খবরে। এডিসি নির্বাচনের গণনার বিভিন্ন দিকগুলো নিয়ে বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 17 এপ্রিল এডিসি নির্বাচনে গণদেবতার রায় প্রকাশ নিয়ে এদিন বিস্তারিত জানান মহকুমা শাসক। 17 এপ্রিল এডিসি নির্বাচনে গণদেবতার রায় প্রকাশ হতে চলছে। এ নিয়ে বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 26 নম্বর বীরচন্দ্র কলসি আসনের নির্বাচনে গণনার কাজ হবে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে। এই গণনায় যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার এই লক্ষ্যে সমস্ত প্রকারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এডিসি নির্বাচনের বিভিন্ন দিকগুলো নিয়ে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন 26 নম্বর বীরচন্দ্র কলসি আসনের রিটার্নিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক শান্তি রঞ্জন চাকমা। তিনি জানান 17 এপ্রিল সকাল 8 ঘটিকা থেকে শুরু হবে ভোট গণনার কাজ। ভোট গণনার জন্য কাউন্টিং হলে 12টি টেবিল রাখা হবে এবং পোস্টাল ব্যালট ভোট গণনার জন্য আলাদা করে একটি টেবিলে রাখা হবে। এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রিটার্নিং অফিসার জানান 26 বীরচন্দ্র কলসি আসনে এখনো পর্যন্ত 264টি পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে, এখনো 7টি পোস্টাল ব্যালট এখনো আসেনি। আগামীকাল সকাল 8 ঘটিকার আগে এই ব্যালটগুলো আসলে গণনা হবে, আর 8 ঘটিকার পর আসলে এগুলো অবৈধ বলে ঘোষণা করা হবে। গণনার দিন প্রত্যেকটি রাজনৈতিক দল 50 জন সাপোর্টার নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান। এতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলকে থাকার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে তিপ্রাপথা দলকে আরকিগঞ্জ স্কুল মাঠ, বিজেপিকে শান্তিরবাজার পুরাতন মোটর স্ট্যান্ডে ও অন্যান্য দলকে বেতাগায় শান্তিরবাজার ডিগ্রি কলেজের মাঠে জায়গা দেওয়া হয়েছে। গত 2023 বিধানসভায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য পুনরাবৃত্তি না হয় তার জন্য সবকিছুর আয়োজন করা হয়েছে। গণনার দিন অধিক পরিমাণে প্যারামিলিটারি ফোর্স, টিএসআর ও পুলিশ নিয়োগ করা হবে। নির্বাচন গণনার কাজ সার্বিক দিক দিয়ে শান্তিপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা। আমরা শান্তিপূর্ণ কাউন্টিং করার জন্য আমাদের এখানে কি বলে প্যারামিলিটারি ফোর্স, এরপরে টিএসআর এবং স্টেট পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের ইয়ে না হয়, মারপিট না হয় বা অন্য কোনো ধরনের ঝামেলা না হয়, এটাকে ইয়ে করার জন্য। আর তাছাড়া যে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি যে তারা সাপোর্টার নিয়ে আসবে কি আসবে না সেই ব্যাপারে, ওনারা সম্মত হয়েছেন একটা জিনিসে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুধু 50 জন সমর্থক নিয়ে আসবে। তারা ওইখানে সেও আমরা লিখেছি এই ব্যাপারটা, আমরা পলিটিক্যাল পার্টিকে এই ব্যাপারে খুব সাধুবাদ জানিয়েছি আমরা, যে যাতে গতবারের যে 2023 যে ঘটনা এখানে হয়েছিল শান্তিবাজারের বিভিন্ন জায়গাতে, রাস্তার আশেপাশে অনেকগুলি সম্পত্তি তারা ইয়ে করেছিল, মানে নষ্ট করেছে। তো সেই জন্য আমাদের এখানে মূলত 12টা কাউন্টিং টেবিল থাকবে
আর আরও এখানে একটা পোস্টাল ব্যালট গণনার জন্য একটা টেবিল আলাদা করে থাকবে আমাদের এখানে। আর 8টায় কাউন্টিং হবে। 8টার আগে যদি কোনো পোস্টাল ব্যালট যদি আরও টেবিলে কাউন্টিংয়ের আগে যদি চলে আসে, আমরা ওটাকে কাউন্টিং করবো এবং 8টার পরে আমরা এন্টারটেইন করবো না। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। নির্বাচন কমিশনের বিশেষ ব্যবস্থাপনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলোর মধ্যে এডিসি নির্বাচনের পরিপ্রেক্ষিতে পুনর্ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই রকম ভাবে 10 কুলাই চাম্পাহার এডিসি আসনের অন্তর্গত 17 নম্বর বুথ অর্থাৎ রামদেব বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলির মধ্যে এডিসি নির্বাচনের পরিপ্রেক্ষিতে পুনর্ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একই রকম ভাবে 10 কুলাই চাম্পাহার এডিসি আসনের অন্তর্গত 17 নম্বর বুথ অর্থাৎ রামদেব বাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়। খবর নিয়ে জানা গেছে দুপুর 12টা পর্যন্ত 63% ভোট হয়েছে এবং গোটা এলাকার সার্বিক পরিস্থিতি এবং গোটা ব্যবস্থাপনাকে সামনে রেখে ভোট গ্রহণের কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার আশা প্রকাশ করেছেন বেলা শেষে ভালো সংখ্যক ভোট পড়বে। এই ভোট গ্রহণ কেন্দ্রে সার্বিক ব্যবস্থাপনাকে নিশ্ছিদ্র রাখার জন্য 5 স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়াও গোটা ব্যবস্থাপনাকে বলিষ্ঠ রাখার জন্য সব রকমের পুলিশ ব্যবস্থা রয়েছে, এমনটাই দাবি করেছেন মহকুমা পুলিশ আধিকারিক রোহান কিষান। সার্বিকভাবে সংবাদ প্রতিনিধির সাথে ভোট গ্রহণের গোটা বিষয় তুলে ধরতে গিয়ে কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর আশিস সরকার দাবি করেছেন সার্বিক প্রয়াসের মধ্য দিয়ে 5 স্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গ্রহণ। সময় যত গড়াবে ভোট গ্রহণের পরিমাণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের এই সেন্টারটা 10 কুলাই চাম্পাহারের অন্তর্গত 10/17 রামদেব ঠাকুরপাড়া যে স্কুলে যে ভোট গ্রহণ কেন্দ্রটা, এখানে অ্যাকচুয়ালি 17, 18 এবং 10-18 এবং 10-17 দুটা পোলিং স্টেশন ছিল। গত 12 তারিখ যে ভোট হয়েছিল তার মধ্যে একটা পোলিং স্টেশনে 80% এভাব ভোট হয়েছিল এবং এই সেন্টারটাতে 60% কাছাকাছি ভোট হয়েছিল। এই যে একটা অ্যাবনর্মালিটি, এই টেকনিক্যাল গ্রাউন্ডের উপর ভিত্তি করে এখন এটাতে রিপোলিং দেওয়া হয়েছে। আজকে আপনারা দেখছেন রিপোলিং হচ্ছে। এই রিপোলিংকে কেন্দ্র করে আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করেছি। এখানে 5 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। তার মধ্যে যেমন ইনার কর্ডন আছে, তারপরে আউটার কর্ডন, তারপরে ফিক্স পিকেট, তারপর ভেহিকুলার মোবাইল, তারপরে আমরা যে রাস্তাগুলি আছে প্রত্যেকটা রাস্তাতে আমরা নাকা লাগিয়েছি, ওখানে চেকিং হচ্ছে। আজকে খুব শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং বেলা 12টা পর্যন্ত আজকে অলরেডি 63% অ্যাপ্রক্সিমেটলি ভোট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে গ্রান্তলী ও গরুর বাঁধ এলাকার বাসিন্দাদের। বহুদিনের স্বপ্নে গ্রান্তলী গরুর বাঁধ ফুট ব্রিজের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। নতুন এই সেতুকে ঘিরে এলাকায় বইছে খুশির জোয়ার। একসময় এই দুই এলাকার মানুষের যাতায়াত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদী পারাপারের জন্য কখনো নড়বড়ে বাঁশের সাঁকো, আবার কখনো ছোট নৌকার উপর নির্ভর করতে হতো গ্রান্তলী ও গরুর বাঁধ এলাকার স্থানীয়দের। বিশেষ করে বর্ষাকালে সেই ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেত। প্রতিদিনের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো গ্রামবাসীদের। তবে এখন সেই দুর্দিন শেষ হতে চলেছে। আধুনিক নকশায় নির্মিত ঝকঝকে ফুট ব্রিজটি ইতিমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। কাজের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে, আর কিছুদিনের মধ্যে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানা গেছে। এই ফুট ব্রিজ চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে এলাকার স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। পাশাপাশি জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াও সহজ হবে। এছাড়াও ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন যাতায়াতে আসবে নতুন গতি। গ্রান্তলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, আমরা বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই সেতুটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আগে মানুষ যেভাবে ঝুঁকি নিয়ে পারাপার করত তা ভাবলে এখনো আতঙ্ক লাগে। এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারবে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ফুট ব্রিজ শুধু দুই প্রান্তকে সংযুক্ত করবে না, বরং এলাকার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথ সুগম করবে।
দিয়ে আমাদের আগে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত। আপনার বেজিমারা থেকে শুরু করে কাঠালিয়া মুড়া এই অত্র এরিয়ার যে যা সাধারণ জনগণ সবাই এই নৌকা দিয়ে যাতায়াত করত। তো দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে এইখান দিয়ে একটা যদি নদীর উপরে একটা ব্রিজ হয় তাহলে এই এলাকার জনগণের বিশাল একটা উপকার হবে। তো দীর্ঘদিন এই রাজ্যে আপনারা জানেন যে বাম সরকার ছিল, বাম সরকার ৩৫ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু থাকাকালীন এই দাবি কিন্তু পূরণ হয়নি। যে ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, হওয়ার পরে আমাদের পঞ্চায়েত এবং ব্লক মিলে যৌথ উদ্যোগে আমরা সরকারের কাছে আমরা আবেদন করি, আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়া সাড়া দিয়ে রাজ্য সরকার আমাদের এই পঞ্চায়েতের যে দীর্ঘদিনের দাবিটা সেই দাবিটা এই জনগণের আজকে পূরণ করতে যাচ্ছে। যেখানে ব্যুরো রিপোর্ট একিবি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একিবি টিভির পর্দায়। নমস্কার।